পালং শাক খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আর তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের পালং শাকের তরকারির রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করে নিতে পারবেন। এছাড়াও কী পদ্ধতিতে করলে এর টেস্ট ও টেক্সচার দুটোই ভালো আসে সেটাও আপনাদেরকে জানাবো। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের এই পালং শাকের তরকারি তৈরি করতে বেশ কিছু সবজি আমি আগে থেকেই কেটে রেখেছি। আর সবজি বলতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিন। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেগুন। আর একটু খেয়াল করলেই দেখতে পাবেন বেগুনটা কিন্তু সরু ও লম্বা করেই কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি মিষ্টি কুমড়ো। কুমড়োটা একটু মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করেও কাটিনি, আবার খুব বেশি বড় করেও কিন্তু কাটিনি। নেক্সট নিয়েছি বরবটি। আর বরবটিটা ঠিক এরকম লম্বা করেই কেটে নিয়েছি। নেক্সট নিয়ে নিয়েছি মূলো। আর একটু খেয়াল করলেই দেখবেন মূলোটা সরু ও লম্বা করেই কেটে নেওয়া হয়েছে। এছাড়াও আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে শিম। শিমের দু সাইডের বোটার মতন অংশটা কেটে বাদ দিয়ে নেওয়ার পর শিমগুলোকে আমি গোটা গোটাই রেখেছি। আর শিমের সাইজ যদি একটু বড় হয় তবে সেক্ষেত্রে আপনারা দুটো ভাগে কেটে নিতে পারেন। এছাড়াও লাস্ট ভেজ হিসাবে একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক এরকম সরু ও লম্বা করে কেটে রেখেছি। আর আলুটা ভিজিয়ে রেখেছি যাতে আলুর মধ্যে কোনো রকম কালো দাগ চলে না আসে। এছাড়াও আমাদের লাগছে পালং শাক। পালং শাকটা আমি আগে থেকেই কেটে ও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মেন রান্নাটা শুরু করব। আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তেল ভালো করে গরম হয়ে গেলে এই পর্যায়ে সবার প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়ির পরিমাণটা আপনারা নিজেদের মন মতন দিয়ে দেবেন। আর পালং শাকে বড়ির ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ আসে। তো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়িগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না বড়ির মধ্যে একটা হালকা লাল রং চলে আসছে। তবে খেয়াল রাখবেন বড়ি যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাতে করে বড়ির মধ্যে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে আর পালং শাকের সেই পারফেক্ট টেস্ট আসবে না। তো মিডিয়াম ফ্লেমে বড়িগুলো হালকা লাল করে ফ্রাই করে নেওয়ার পর বড়িগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলেই আমি ফোড়নে অ্যাড করব 1 চা চামচ 5 ফোড়ন। আর তারপরেই অ্যাড করে নেব কেটে রাখা আলুগুলোকে। যেহেতু প্রত্যেকটা ভেজিটেবলসেরই কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই সবার প্রথমে আলুগুলোকেই আমাদের দিয়ে দিতে হবে। তো এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 5-7 মিনিট সময় ধরে আলুগুলোকে ফ্রাই করে নিলেই হবে। আর আলুগুলো 50% ফ্রাই করে নেওয়ার পর এবার একে একে অ্যাড করে নেব আগে থেকে কেটে রাখা মূলো। একই সাথে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, সাথে অ্যাড করে নেব কেটে রাখা শিম। আর সবশেষে দিয়ে দেব বরবটি। এই পর্যায়ে বেগুনটা অ্যাড করব না, যেহেতু বেগুনের কুকিং টাইম খুবই কম। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে এবারেই সমস্ত ভেজিটেবলস খুব ভালো করে ফ্রাই করে নেব। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম নুনের ব্যবহার করব না, কারণ নুন অ্যাড করলে সমস্ত ভেজিটেবলসের মধ্যে থেকে কিন্তু ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে, যাতে করে ভেজগুলো কিন্তু একদম পারফেক্ট ফ্রাই হবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে ভেজগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ভেজের কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে ঝালের জন্য অ্যাড করে নিলাম পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা, ওর সাথে অ্যাড করে নিলাম কেটে রাখা বেগুন। বেগুনটা কিন্তু সবসময় আমাদেরকে পরেই অ্যাড করতে হবে। তো বেগুনটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজগুলোকে কুক করে নেব।
আর তারপরে রঙের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, ওর সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার নুন। কোনো রকম এক্সট্রা মশলা যেমন জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার কোনোটাই কিন্তু আমরা ব্যবহার করব না। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে নুন আর হলুদটা ভেজের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন সমস্ত ভেজের মধ্যে থেকেও কিন্তু ময়েশ্চারটা রিলিজ করে দেবে, যেহেতু আমরা নুন ব্যবহার করেছিলাম। আর এই পর্যায়ে ভেজগুলোও কিন্তু আমাদের কুক হয়ে যাবে 60%-এর মতন। আর ভেজগুলো 60% কুক হয়ে গেলেই আমাদেরকে এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে পালং শাক। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু পালং শাকের মধ্যে থেকে এমনিতেই অনেকটা জল বেরোয়, তাই কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার কিন্তু আমরা করব না। তো ফাইনালি পালং শাকটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পালং শাকটা কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন পালং শাকের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। আর এই পর্যায়ে পালং শাক ও সমস্ত ভেজগুলো কুক হয়ে গেছে কিন্তু প্রায় 80%-এর মতন। এবার আমি অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে। ওর সাথে টেস্ট ব্যালেন্সের জন্য এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 2 চা চামচ চিনি। চিনি কিন্তু আমাদের মাস্ট, এটা অ্যাভয়েড করলে একদমই চলবে না, কারণ চিনি পালং শাকের টেস্টকে কিন্তু অনেকটাই এনহ্যান্স করে থাকে। তো ফাইনালি এবার সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আবারও পালং শাকটা আমি কুক হতে দেব মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের পালং শাক কিন্তু অলমোস্ট রেডি। আর পালং শাকের প্রত্যেকটা ভেজিটেবলসই কিন্তু এই পর্যায়ে কুক হয়ে গেছে একদম পুরোপুরি 100%-এর মতন। তবে পালং শাকের মধ্যে যে জলজলে ভাবটা রয়েছে সেটা একটু অ্যাডজাস্ট করতে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর দেখবেন পালং শাকের টেক্সচারটা কিন্তু একদম দারুণ আসবে। আর ঠান্ডা হয়ে গেলেও পালং শাকের মধ্যে কোনো রকম জলজলে ভাব কিন্তু একদমই থাকবে না। তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা আটারও ব্যবহার করতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম সবশেষে 2 টেবিল চামচ পরিমাণে কুচানো ধনেপাতা। আর এই ধনেপাতাটা দিলে কিন্তু পালং শাকের টেস্ট দুর্দান্ত আসে। তো ফাইনালি ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি পালং শাক গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। এছাড়াও মসুর ডালের সাথেও কিন্তু এই পালং শাক খেতে জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি এভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।